প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার, আমাদের অনেক প্রিয় মানুষ মাসুদ করিম। ধন্যবাদ। সুন্দর একটা শার্ট পরেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু শিরোনামগুলো পড়ি পত্রিকার, তারপরে আপনার একটু কথা বলতে চাই। প্রথম আলোর শিরোনাম, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোই চ্যালেঞ্জ। সুন্দরবন ঘিরে একের পর এক রিসোর্ট, বেনজিররা কিভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন। বুথ ফেরত সমীক্ষার ফল একযোগে প্রত্যাখ্যান কংগ্রেস সহ বিরোধীদের ভারতের লোকসভা নির্বাচন। সমকাল, চলমান রাজনৈতিক বৈরিতায় এগিয়ে যাওয়া কঠিন, সিইসি বললেন। বিশাল চাপে অর্থনীতি, বাজেটে চ্যালেঞ্জ। চাল, চিনি, তেল, গরুর মাংসের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। যুগান্তরের শিরোনাম, মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ, পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি। শ্রীলঙ্কার চেয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে বেশি। কালের কণ্ঠ, আইএমএফের চাপেও বাড়বে ভর্তুকি, ব্যাটিং ঝড়ে বিশ্বকাপের শুরু। বান্দরবানেও বেনজিরের বিপুল সম্পদ। দৈনিক ইত্তেফাক, দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিকদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে এমপি আজিম হত্যাকাণ্ড। বাংলাদেশ প্রতিদিন, সামাজিক অপরাধের নৃশংসতা, যারা উন্নয়নে সহযোগিতা করবে তাদের নিয়েই চলব, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। খবরের কাগজ, কেন এমন বর্বরতা, অগ্রযাত্রায় সহায়কদের সঙ্গেই কাজ করব, গণভবনে প্রধানমন্ত্রী। জাপান প্রবাসীকে খুন করে কানাডায় পালিয়েছেন স্ত্রী। মানব জমিন, 16,970 কর্মী নিঃস্ব, সিন্ডিকেটের পকেট ভারী। এই প্রথম লোহার খাঁচায় দাঁড়াতে হলো। আমাদের সময়ের শিরোনাম, আমিন স্বপন চক্রে হাজারো মানুষের স্বপ্নের সমাধি। ঢাকায় বেনজিরের 2 বাড়ি, আরও 40 বিঘা জমির সন্ধান। দৈনিক বাংলা, রেকর্ড বই তছনছ করে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম জয়। বান্দরবানে বেনজিরের 150 একর জায়গায় আলিশান বাগানবাড়ি। জায়জাদিন সাইবার অপরাধীরা বেপরোয়া। সময়ের আলো শিরোনাম, নিত্যপণ্য এখন বিলাসী পণ্য। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার। আজকের পত্রিকার শিরোনাম, পাহাড়েও বেনজিরের থাবা। দেশ রূপান্তর, সংখ্যানুপাতিকের পক্ষে ইসি টিআইবি। কুইন থেকে দূরে মান্ডি কুইন, মুন্নি সাহা হিমাচল থেকে একটি রিপোর্ট করেছেন। নিত্যপণ্য এখন বিলাসী পণ্য। দৈনিক জনকণ্ঠ, জলবায়ুর প্রভাব শিক্ষায়। মাসুদ করিম, শিরোনাম শুনলেন। নিত্যপণ্য এখন বিলাসী পণ্য সিপিডির গবেষণায় এসছে এবং একটি জরিপ করা হয়েছে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে চাল, চিনি, গরুর মাংসর দাম বেশি বাংলাদেশে। ধন্যবাদ। এখন বাংলাদেশের যেটা বড় সমস্যা, এটা হলো মূল্যস্ফীতি। এটা তো আপনার অনেক শিরোনামের মধ্যে আছে এবং আমাদের জাতীয় সংসদে অধিবেশন বসছে 5 তারিখ 6 তারিখে বাজেট পেশ করা হবে, এবং এমন একটা সময় বাজেটটা পেশ করা হচ্ছে যখন সর্বস্তরে মানে সব কিছু জিনিসের দাম অনেক বেশি, মূল্যস্ফীতি। এখন মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণটা করার জন্য যে ধরনের আর্থিক ব্যবস্থাপনা বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা দরকার, সেই জায়গাটায় হয়তো নিশ্চয়ই প্রশ্নের মধ্যে পড়বে। প্রথমত যেটা হলো যে আমাদের দেশের যে ডলার ব্যবস্থাপনা, ইম্পোর্ট হিউজ পরিমাণে, যেটা আমাদের তেলের ক্ষেত্রে বেশিরভাগটা যায়। তো এখন দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই আমরা ইম্পোর্ট করছি। বিশেষ করে যদি ফলের কথা ধরেন, একটা বিরাট অংশ ইম্পোর্ট করা হচ্ছে। তারপরে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেগুলি চাল, চিনি এবং আরও কিছু কিছু পণ্যের কথা মানে একেবারে এসেনশিয়াল, এগুলি আবার বিলাসী পণ্য বলা হচ্ছে। এইগুলির মধ্যে নানা রকম সিন্ডিকেট হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম অব্যবস্থাপনা হচ্ছে। এগুলি তো কোনো লুকানো চুকানো, এগুলি ওপেন সিক্রেট। তারপরে দেখেন প্রোডাকশান এবং সেইগুলি যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, সেই জায়গায় যদি ফেয়ার জাজমেন্ট না থাকে, সেখানেও সেটা হচ্ছে।
সুতরাং আমি দেখছি যে এই বছর আমাদের দেশে ধানের উৎপাদনও ভালো হয়েছে, বিশেষ করে বন এলাকায় চালের দাম বেড়ে যাওয়ার কোনো যৌক্তিক কোনো কারণ নাই হঠাৎ করে। সুতরাং এই জায়গায় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কর্পোরেট গোষ্ঠী, অনেক গোষ্ঠী তারা আগেভাগেই ধানগুলি গুদামজাত করে, মজুত করে, সিন্ডিকেট করে। এইখানে আবার রাজনৈতিক প্রভাবশালী মহল যারা তারা যুক্ত থাকে। সুতরাং আমি জিনিসটাকে বলবো যে এই বিষয়গুলি থরো ইনভেস্টিগেশন করে যদি জবাবদিহিতার মধ্যে না আনা হয়, কারণ আপনি বলতে পারেন যে হ্যাঁ মুক্ত বাজার অর্থনীতিতে জবাবদিহিতা করা মানে এটা তো ওপেন, কিন্তু ওপেন হইলেও এটা যে আনফেয়ার যদি হয় সেই জায়গায় কিন্তু আইন ব্যর্থ হচ্ছে। এবং সেই জায়গাটা আমার মনে হয় যে রাষ্ট্রের কিছু করণীয় আছে, এবং বাজেটারি মেজার্সেও আমার মনে হয় যে সেই জায়গায় নিশ্চয়ই কাজ করা হবে। যেহেতু বর্তমান সরকার মিনস যে আওয়ামী লীগ সরকারের নতুন যখন ক্ষমতায় যাওয়ার পর প্রথম বাজেট এটা, সেই বাজেটে সেই সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছে তারা তাদের দুইটা প্রায়োরিটি প্রধান বলছে। একটা বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, আর একটা বলছে কর্মসংস্থানের সৃষ্টি করা। সুতরাং এই বাজেটে সেই সংক্রান্ত কি বিষয় থাকে সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে। এবং একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সদিচ্ছা সবের সম্মিলিত প্রচেষ্টা যদি না থাকে তাহলে এই মূল্যস্ফীতির জায়গাটা কোন জায়গায় গিয়ে ঠেকে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীর জন্য এটা খুবই একটা কষ্টকরদায়ক পরিস্থিতি, এবং ক্রমশ সেটা আরও খারাপের দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জবাবদিহির কথা বলছিলেন যে এখন এই মুহূর্তে গত কয়েকদিন ধরে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরপ্রাপ্ত তাকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তার দুর্নীতির খবর যেভাবে প্রকাশ হচ্ছে, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে জমি কেনেন নাই এবং বাইরেও জমি কিনেছেন। তো এই যে জবাবদিহিতা, এই যে বললেন আপনি, প্রথম আলো শিরোনাম করেছে বেনজিরা কিভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন। এরকম একজন মানুষ জবাবদিহিতার নানা ধরনের প্রশ্ন উঠলো, তিনি দেশের বাইরে চলে গেলেন। এখন আমরা বলছি যদি তিনি হন তাকে দেশে আসতেই হবে। তো এটা মানে এক ধরনের কি বলবো, আড়ালে রাখা বা আড়ালে করা বা এরকম কোনো কিছু কি হচ্ছে? ধন্যবাদ। এটা তো আপনি ঠিকই বলছেন যে এখানে নিউজ আছে যে আজকে যে পাহাড়েও উনি বাড়ি করেছেন। হ্যাঁ, এই যে এর মধ্যে শুনলাম যে সেন্ট মার্টিনের দিকেও নাকি করেছেন, জলের স্থলে অন্তরিক্ষে ওনার বিচরণ। এই যে একটা বিরাট ব্যাপার, যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ছিলেন, শুধু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান না, এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান ছিলেন, এরও আগে তিনি আরও গুরুত্বপূর্ণ সব পুলিশের প্রায় গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে উনি ছিলেন, এবং উনি দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা করার জন্য নানা জায়গায় বক্তৃতাও করেছেন। কিন্তু দেখা যাচ্ছে উনি নিজেই দুর্নীতি পড়েন। তো এইখানেই হলো আমাদের একটা বৈপরীত্য, মানে এটা কি বলবো, হিপোক্রেসি বা ভণ্ডামি। একদিকে আপনি বলছেন যে দুর্নীতি করবেন না, আবার নিজে দুর্নীতি করছেন। এবং এটা যদি আপনার শীর্ষ পদের থেকে হয়, দুর্নীতিটা অনেক সময় যেটা অন্যান্য দেশেও যে হয় না তা আমি বলবো না, কিন্তু এভাবে পেট্রোনাইজ করে নিজে এটা হয় না। কিন্তু এটা হয়, যেটা হয় যে গোপনে, মানে অনেক বেশি নিয়ন্ত্রণের বাইরে, মানে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে, সেরকম দুর্নীতির কথা আমরা শুনেছি। কিন্তু এইভাবে কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পদে থেকে এই যে এটা আমার মনে হয় এটাকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং এখানে 6 তারিখে ওনাকে দুর্নীতি দমন কমিশন ডেকেছেন, দেশে নাই। হ্যাঁ, আবার ওনার 9 তারিখে ওনার স্ত্রীকেও ডেকেছেন। উনি দেশে আছেন কি নাই সেই জিনিসটা কিন্তু এখনো ক্লিয়ার না, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 4 তারিখে দেশ ছেড়েছেন। হ্যাঁ, দেশ ছেড়েছেন। কেউ কেউ বলছে যে ইমিগ্রেশনের ডকুমেন্টে আছে উনি চলে গেছেন। তো ইমিগ্রেশনের ডকুমেন্ট দিয়ে যদি উনি চলে যান তাইলে তো সবার সামনেই উনি গিয়েছেন। উনি তো আর এমন না যে বর্ডার ক্রস করে কাঁটাতারের বেড়া কেটে চলে গেছেন, তা না। উনি তো সিস্টেমের মধ্যে দিয়ে গেছেন। সুতরাং উনি দেশ ত্যাগ করার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে উনি ইমিগ্রেশন চেক দিয়ে তারপর উনি গিয়েছেন। তাইলে এখন আজকে আনার প্রশ্ন আসতেছে কেন? আপনি তো ছেড়েই দিয়েছেন তাকে, তাহলে আনার প্রশ্ন আসছে কেন? এই জন্যে যারা ছেড়ে দিয়েছে তাদেরকে কি আপনি জবাবদিহিতার মধ্যে এনেছেন? আনেন নাই। সুতরাং দেখা যাচ্ছে যে একটা হিপোক্রেসি এখানে কাজ করছে। আমার মনে হয় সিনসিয়ারিটিটা থাকতে হবে, শুধু বেনজির কেন, প্রত্যেকের ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরিবডি। এখানে দুর্নীতি তো বেনজির একা করে নাই, আরও অনেকেই করেছে, যাদের নাম আমরা হয়তো জানি না। যেটা এই যে টিআইবির প্রধান বললেন যে টিপ অফ দি আইসবার্গ, মানে একটা বিরাট সমস্যার
অতি সামান্যই এটা ধাক্কা দেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় যে সর্বক্ষেত্রে যদি এটা আমরা জবাবদিহিতা সিস্টেমটার মধ্যে না আনতে পারি, তাহলে আমরা যে উন্নয়নের কথা বলছি সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না। এটাকে বলে যে তলাবিহীন ঝুড়ির কথা যেটা বলছিল, এই জায়গাটা চলে যাচ্ছে। মাসুদ করিম, এখন যে আলোচনাটি করতে চাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মালয়েশিয়াগামী এই যে শ্রমিকদের 17,000 কর্মী যেতে পারলেন না, এটা তো একটি দুর্ভাগ্য। একজনের মৃত্যু হলো, একজন এই ঘটনায় বাড়ি ফেরার, বাবার সাথে বাড়ি ফেরার সময় একজনের মৃত্যুও ঘটলো। তো এই যে এখন এটা কি ব্যাপারটা এরকমের যে কয়েকদিন ধরে আমরা একটু পত্রপত্রিকায় আলোচনা করব, আলোচনা হবে, সংশ্লিষ্ট মন্ত্রীরা কথা বলবেন, একটা বড় ধরনের খবর এসে ঝাপটা দিয়ে আস্তে করে এই খবরটাকে ম্লান করে দিবে, তাই কি হবে এবার? এক্স্যাক্টলি তাই। কারণ কি, এটা এর আগে এটা নতুন কিছু না যে মালয়েশিয়ার যে বাজারটা বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু নতুন কিছু না। এটা বারবারই বন্ধ হচ্ছে, বারবারই খোলা হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। এইটাও কিন্তু এটা সিন্ডিকেট। আমি আপনাকে এটা সবার এইরকমই একই করাপশন কে, যেখানে দেখেন এই যে মালয়েশিয়া যখন মানে লোকজন নিয়োগ করে, এটা দুই দেশেই জড়িত, শুধু যে মানে দুই দেশের সিন্ডিকেটই জড়িত। এখানেও যারা রিক্রুট করে মালয়েশিয়ায়, সেখানেও একটা সিন্ডিকেট আছে। আপনি একটা পত্রিকার মধ্যে আছে, দেখেন এই যে আমিন এবং স্বপন মানে চক্র। দাতো আমিন হলো মালয়েশিয়ায় বসবাসকারী একজন বাংলাদেশি, যিনি মালয়েশিয়া সিটিজেন হয়েছেন। উনি আবার ওইখানকার প্রভাবশালী মহলের সাথে যুক্ত করে এইখানকার যারা সিন্ডিকেট আছে, যে সমস্ত প্রভাবশালী আছে, তাদের সাথে যুক্ত করে লিমিটেড 25টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রিক্রুট করছেন। ওনারা আবার সাব এজেন্ট নিয়োগ করছেন, ওনারা আবার দালাল নিয়োগ করছেন। সুতরাং পদে পদে যেভাবে দেওয়া হচ্ছে, তাতে এখানে যেটা হওয়া দরকার ছিল অভিবাসন ব্যয়, সেটা অনেক গুণ বেড়ে গেছে। যেমন ধরেন 1,80,000 টাকা হওয়ার কথা ছিল, বা না 70,000 টাকা, 700 রিঙ্গিত, $700 কত, সেটা অনেক গুণ বেড়ে গেছে। এটা $4,000 মতো হয়ে গেছে। এটা মানে জাতিসংঘের বিশেষজ্ঞরাও চিঠিও দিয়েছেন বাংলাদেশকে এবং মালয়েশিয়াকে, যে এটা শুরুটাই হয় ঘুষ দিয়ে। মালয়েশিয়া প্রথমেই ঘুষটা দিতে হয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এবং স্বরাষ্ট্র এবং ওখান থেকে শুরু হয়। ওখান থেকে ঘুষটা দেওয়ার ফলে এখানের সিন্ডিকেট কাজটা পেয়ে যাচ্ছে। সেটা ব্যাপক, মানে আমাদের এখানে 1300-র মতো রিক্রুটিং এজেন্সি, এটা ওপেন না, সেখানে 25টা, এরা আবার সব কিছু নিয়ন্ত্রণ করে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু কারো কোনো আড়ালে নাই, সব কিছুই জানা। এবং এটা যে এইবার হয়েছে তা না, এর আগের বারও হয়েছে, এর আগের বারও হয়েছে। তো এই যে দেখা যাচ্ছে লোকগুলি যাচ্ছে ভুয়া নিয়োগ, ওইটার থেকে আরো বড় প্রশ্ন, একেবারে শেষের দিনে কেন মানুষগুলোকে, এবং এখানেও একটা মানে চাতুরি করা হয়েছে। চাতুরিটা কিরকম, এটা খোলার কথা, এটা 1 মাস 1.5 মাস আগের খবর, যেটা 31 তারিখ ডেডলাইন হয়ে গেছে, কিন্তু এটা গোপন রাখছে। 3-4 দিন আগে বলা হয়েছে, এবং 3-4 দিনের মধ্যে সব মানুষ যেতে পারবে না। এখন একটা মানুষ যদি মালয়েশিয়া যায় ওয়ার্কার ভিসায়, যদি কয়েকদিন আগে থেকে টিকিটটা কাটে, হাইয়েস্ট কত 30,000-35,000-এর বেশি তো ভাড়া হওয়ার কথা না। এটা 1,20,000, 30,000, তাও সিট পাইল না, মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে এইখানেও একটা জিম্মি করে বেশি দামে, অনেকেই গেছে বেশি দামে। এই যে এত টাকার টিকিট কেটে যারা গিয়েছেন, তারা কি টাকাটা তুলতে পারবেন? তারা কয় টাকা বেতন, অনেকে চাকরি পাবেন না। মালয়েশিয়া আমি গিয়েছি, এবং একটি পত্রিকার, একটি টেলিভিশন চ্যানেলে স্ক্রলে আমি দেখলাম যে মালয়েশিয়া পর্যন্ত যাওয়ার পরে আবার কেউ কেউ ফেরতও, তাদের বেশ কিছু মানুষকে ফেরত পাঠানো হয়েছে। এবং ওরা ঘোষণা দিয়েছে যে যারা এখানে চাকরি নাই মালয়েশিয়ায়, ডিসেম্বরের মধ্যে তারা এদেরকে ফেরতও পাঠাবে, মালয়েশিয়া সরকার বলেছে। সুতরাং জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে এটার নিশ্চয়ই একটা চক্র এটার মধ্যে আছে, এবং চক্র যে আছে এটা কোনো আড়াল কিছু না, এবং যারা আছে এরা খুব প্রভাবশালী। কোনো পত্রিকা এদের নামও এসেছে, কিন্তু আজকে তাদের কাউকে জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না। আমি মনে করি এই যে ছিনিমিনি খেলা হচ্ছে মানুষের, মানে এটা নিয়ে অবিলম্বে জবাবদিহিতার মধ্যে আনা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ প্রতিদিনে যে শিরোনাম হয়েছে, সামাজিক অপরাধের নৃশংসতা। আমি গতকাল একটি টেলিভিশন চ্যানেল খবরই প্রচার করে, আমি তার একটি নিউজের মধ্যে অন্তত 7টা নিউজ দেখলাম শুধু সামাজিক অপরাধ, 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 খুন, নৃশংসতা। এখানে বলা হচ্ছে হোটেলে স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যা, একটি রিপোর্ট। ছুরি মেরে গলা কেটে 2 নারীকে খুন, একটি রিপোর্ট। চিরকুটে লেখা ধর্ষককে মেরে শাস্তি দিলাম। এটা তো একটা বিরাট সামাজিক সমস্যা। আমি যেটা আমার জ্ঞানে যেটা বুঝি, যে আমাদের সমাজে যে ক্রমশ অস্থিরতা, সেটারই একটা বহিঃপ্রকাশ। এটা তো
আমরা যদি বলি যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটনা বলার তো সুযোগ বলার আছে? সুযোগ নাই। কারণ সুযোগ নাই এই কারণে, কারণ এই ঘটনাগুলি ফ্রিকুয়েন্টলি ঘটতেছে এবং এটা প্রত্যেকটা আলাদা ঘটনা ঠিক আছে, কিন্তু ঘটনাগুলি ঘটতেছে এবং ঘটতেছে কী কারণে ঘটতেছে, হয়তো কারণগুলি আমাদের নিশ্চয়ই এগুলি অনুসন্ধান করে বের করতে হবে। একটা তো বড় কারণ দৃশ্যত যে এটা একটা সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক অসঙ্গতি, মানে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অমিল, এবং আমাদের যে নতুন টেকনোলজি এসেছে, টেকনোলজির অ্যাক্সেস হয়তো সবাই পাচ্ছে না, বা যারা যেটা পাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে না। শুধু এই বিষয়গুলি হয়তো ভ্যারাইটিস কারণ আছে, এবং সেই কারণগুলি যদি আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করি কিংবা জরিপ করা যায়, তার মাধ্যমে হয়তো নিশ্চয়ই বেরিয়ে আসবে। এবং এই কারণগুলি দূর করার জন্যও কিন্তু আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। এটা আমার মনে হয় যে রাষ্ট্র বা সরকার একার পক্ষে সম্ভব না। এই কাজটা কিন্তু একটা সমাজের একটা বিরাট ভূমিকা আছে, বিশেষ করে আমাদের গণমাধ্যমের একটা ভূমিকা আছে, যে এখানে যারা সমাজবিজ্ঞানীরা কি বলছেন বিষয়টা নিয়ে, এই বিষয়টার উপর ব্যাপক প্রতিবেদন প্রকাশ করা এবং তাদের কি সুপারিশগুলি আছে সেই সুপারিশগুলি যদি তুলে ধরা হয়, তাহলে আমার মনে হয় এই থেকে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে বিশ্বকাপ ক্রিকেট শুরু হলো, যেভাবে 6 এবং 4-এর মার দেখছি, তাতে বাংলাদেশ কি করবে? আমরা আশা করি বাংলাদেশ ভালো করবে, যদিও আমরা যদি আশার তো কোনো শেষ নাই। যদিও দেখতে পেয়েছি যে আমেরিকার সঙ্গে বা অন্যান্য পারফরমেন্সটা অত সুবিধার না, তবুও আমাদের আশা করতে দোষ নাই, কারণ এটা কারণ ক্রিকেট খেলার কোনো শেষ নাই, এবং আমরা মনে করি শেষ মুহূর্তে বাংলাদেশ ভালো করবে এবং আমাদের সবার মুখে হাসি ফোটাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। বিশ্বকাপ টি-20 ক্রিকেট চলছে, বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।